আচ্ছা দেখো, আজকের থেকে তোমাদের জেনপাসে যে 2024 যারা প্রিপারেশন নিতে যাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউবে ফ্রি সেশন শুরু হতে চলেছে। মানে আমরা ইউটিউবে তোমাদেরকে ফ্রি ক্লাস দেবো, সেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং প্রতিটা সাবজেক্টেরই দেবো। দ্বিতীয় জিনিস কি, যে তোমরা যারা জিএনএম এর পরীক্ষা দিতে চলেছে অর্থাৎ এএনএম জিএনএম, তাদের মধ্যেও একটা ডিমান্ড থাকে যে তোমাদেরকেও ফ্রি ক্লাস দিতে হবে। তো তোমাদেরটাও শুরু হবে, আগে জেনপাস ইউজিটা শুরু হোক, কারণ জেনপাস ইউজির সিলেবাস অনেক বড়, তারপর ধীরে ধীরে আমরা জিএনএমটাও শুরু করব। তো আমি প্রথমে বলে রাখি ভিডিওটা শুরু করার আগে, তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব, এখন আপাতত সপ্তাহে একটা করে প্রতিটা সাবজেক্টের ভিডিও, আর কিছুদিন পর থেকে সপ্তাহে দুটো করে প্রতিটা সাবজেক্টের ভিডিও আসবে। দ্বিতীয় কথা হচ্ছে, তোমরা যতটা আমাদেরকে রেসপন্স দেবে তার মতন আমরা যেমন এটা রেকর্ডেড লেকচার দেখতে পাচ্ছ, কিছুদিন পর থেকে লাইভ ক্লাস দেখতে পাবে। অর্থাৎ তোমরা তখন আমাদের সাথে লাইভ ইন্টারাকশন করতে পারবে। সেটা ডিপেন্ড করছে তোমরা কতটা রেসপন্স দিচ্ছ আর কেমন তোমরা আমাদেরকে সাপোর্ট করছো সেটার উপর। অবশ্যই এই সিরিজটা চলবে, তো আমরা লাইভ আসার চেষ্টা করছি, এগুলো রেকর্ডেড চলছে। লাইভটা আসাটা ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমরা কীরকম ডিমান্ড করছো তার মতন আমরা করব। তো আজকে তোমাদের বায়োলজির ক্লাস, বায়োলজি তোমাদের কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়ানো হবে। যিনি পড়াবেন, যে ম্যাডাম পড়াবেন, তিনি এখন বর্তমানে এসএসকেএমে পাঠ্যরত, ঠিক আছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, তিনি হচ্ছে জেনপাস ইউজিতে 83 র্যাঙ্ক করেছিলেন, আর বিগত 2-3 বছর ধরে আমাদের সঙ্গে যুক্ত আছে, পড়াচ্ছেনও। আমাদের মেনলি প্র্যাকটিস সেশন বা ম্যারাথন ক্লাসের সেশনগুলো যেগুলো হয় সেগুলো নিয়ে থাকে। তোমরা আগেও আমাদের চ্যানেলে ম্যাডামের অনেক ক্লাস দেখেছো। তো এটা হচ্ছে ম্যাডামের ইন্ট্রোডাকশন। দ্বিতীয় কথা হচ্ছে, কেমিস্ট্রি যিনি পড়াবেন তিনি আরজি কর মেডিকেল কলেজে এমবিবিএস পড়ছেন, আর ফিজিক্সটা আমি নিজে তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। এবার লজিক্যাল রিজনিং পার্থ স্যারকে চিনো, পার্থ স্যার পড়াবে, ইংলিশ হচ্ছে রানা স্যার পড়াবে, এরকমভাবে আছে। তার সাথে আমরা আরও অন্যান্য ফ্যাকাল্টি দিয়ে পড়ে তোমাদের যতটা ফ্রিতে দেওয়া যায়, যতটা বেশি পরিমাণে কোশ্চেন করে পড়ে যতটা বেশি পড়ানো যায় সেটা চেষ্টা করবো। আজকে তাহলে ক্লাসটা শুরু করে যাক। ম্যাডাম তোমাদেরকে আজকে কোষ বিভাজন চ্যাপ্টারটা পড়াবে, এরপর থেকে সিরিজটা কন্টিনিউ হবে, একটা একটা করে চ্যাপ্টার ধরা হবে, একটা একটা করে চ্যাপ্টার পুরোটা কমপ্লিট করা হবে। একদম পুরো শুধুমাত্র এমসিকিউ কোশ্চেন করি চলে যাওয়া নয়, প্রতিটা কোশ্চেনের এক্সপ্লেনেশন, তার সাথে ওই কোশ্চেনের সাথে যাবতীয় লিঙ্ক হওয়া অন্যান্য কোশ্চেনগুলো সম্পর্কে আলোচনা করা হবে। চলো তাহলে ক্লাসটা শুরু করে যাক। তোমরা ভালো করে এনজয় করে মন দিয়ে ক্লাসটা করো। ওয়েলকাম সবাইকে, আমার নাম সুদেশনা কর। আমি তোমাদের এই জেনপাস ইউজি 2024-এর বায়োলজির বিভিন্ন চ্যাপ্টারগুলো নিয়ে এমসিকিউ প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ও এমসিকিউর সাথে সাথে যে রিলেটেড টপিকগুলো থাকবে সেইগুলোও কভার করব, যাতে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের যে বেসিক কনসেপ্টটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যায়। আজকে আমরা প্রথমেই শুরু করব হচ্ছে কিনা ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোষ বিভাজন দিয়ে। তো প্রথমে আমরা দেখে নিই ক্যাটাগরি 1-এর যে কোশ্চেনগুলো আছে সেইগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে একটাই করে হচ্ছে অ্যান্সার থাকবে। ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, ইন্টারফেস দশার বিভিন্ন উপদশাগুলির পর্যায়ক্রমটি কোনটি হচ্ছে সঠিক পর্যায়ক্রম। তাহলে ইন্টারফেস দেখার আগে আমাদের কি মাথায় আসবে কি, সেল সাইকেল। একটা যদি আমরা সেল সাইকেল দেখি, তার মূলত দুটো যে ফেজ দেখা যায়, একটা হচ্ছে কি ইন্টারফেস, আর একটা হচ্ছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, যে ফেজটাতে সেলটা ডিভাইড করে। এই ইন্টারফেস দশাটা হচ্ছে কিনা সব থেকে হচ্ছে কিনা বেশিক্ষণ ধরে চলে। যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি, টোটাল সেল সাইকেলটাকে যদি আমরা 24 আওয়ার্স হয়, তাহলে ইন্টারফেস পিরিয়ডটা টোটাল 23 আওয়ার্সের হয়। বেশিরভাগ টাইমটা জুড়ে এই ইন্টারফেজ দশায় থাকে সেলটা। আর এম ফেজটা হচ্ছে যেখানে সেলটা ডিভাইড করবে, সেটা মাইটোসিস হতে পারে বা মিওসিস হতে পারে। এই ডিভিশনাল ফেজটা অনেকটা কম সময়ের জন্য হয়। 24 ঘন্টার যদি আমরা টোটাল হয়, সেক্ষেত্রে মাত্র হচ্ছে কি 1 ঘন্টা হচ্ছে এই এম ফেজটা চলে। ইন্টারফেজের ক্ষেত্রে আমরা কি, একটা সেল ডিভাইড হলো, সেই সেল থেকে দুটো সেল ধরলাম তৈরি হলো। এই যে সেলটা তৈরি হচ্ছে সেইটা যখন পরবর্তী আবার ডিভাইড করবে, এই তার যে মিডিল পিরিয়ডটাতে যেখানে একটা সেল সেই যে তৈরি হয়েছে ডিভিশনের মাধ্যমে, তার চেয়ে পরবর্তী ডিভিশন যে করবে তার যে মিডিল পিরিয়ডটাতে যেখানে সেলটাকে ম্যাচিওর হতে হবে, তাহলে ইন্টারফেজ পিরিয়ডে কি কি করতে হবে, যখন সেলটা ডিভাইড হবে তার মানে তার প্রত্যেকটা ডবল হতে হবে। সেল অর্গানিক মানে সেল কোষীয় অঙ্গাণু যেগুলো আছে সেগুলো ডবল হবে। তার সাথে সাথে আমাদের যে ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল সেগুলোকেও ডবল করতে হবে। প্রয়োজনীয় যে প্রোটিন, এনজাইম সবকিছু হচ্ছে কিনা সেল ডিভিশনের জন্য যত কিছু প্রস্তুতিটা সবকিছু হচ্ছে কিনা ইন্টারফেজ পিরিয়ডটাতে হয়। তাহলে এই পিরিয়ডটা হচ্ছে কিনা একটা সেল যে পরবর্তী যে এম ফেজে যাবে কিনা সেটা ডিসাইড করে দেয় কোন ফেজটাই ইন্টারফেজ ফেজ পিরিয়ডটাতে। এখানেই হচ্ছে কিনা সেলটা যদি প্রপারলি ম্যাচিওর না হয়, তাহলে কিন্তু সে আর ডিভিশন করতে পারবে না, বা হতে পারে এখানেই কোনো কিছু প্রবলেম হয়েছে, ইন্টারফেজ পিরিয়ডটা প্রপারলি হয় না, সে যদি না হয় সেক্ষেত্রেও কিন্তু সেলটা এই এম ফেজে যাবে না। তাহলে ইন্টারফেজটাকে যদি আমরা ডিটেলসে দেখি, এর আবার হচ্ছে কিনা 3টে ফেজ, G1, S, G2। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে কোনটা, অপশন এ কারেক্ট হবে, G1, S, G2।
এই G1 পিরিয়ডটা যদি দেখি আমরা, টোটাল যদি ইন্টারফেজ পিরিয়ডটা 23 আওয়ার্স ধরে হয়, তার আবার বেশিরভাগ সময় ধরে হচ্ছে কিনা এই G1 ফেজটা দেখা যায়। কারণ কি, এই G1 ফেজে হচ্ছে কিনা আমাদের কোষ অঙ্গাণুগুলো ডবল হবে, তার সাথে সাথে যে প্রোটিনগুলো দরকার, এনজাইমগুলো দরকার, বেশিরভাগ যে সেলের ম্যাচিউরিটির জন্য বেশিরভাগ কাজটা কোথায় হবে আমাদের এই G1 ফেজটা। এই ইন্টারফেজের মধ্যে আবার যদি বলা হয় যে দীর্ঘতম দশা কোনটি, সেটা হবে কি এই G1 ফেজটা। এস ফেজে কি হয় না, এস ফেজে আবার হচ্ছে আমাদের ডিএনএ ডবলস হচ্ছে, ডিএনএ রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ সংখ্যাটা ডবল হয়ে যাচ্ছে। মানে প্রথমে ধরলাম সেলটার মধ্যে যদি 2C থাকে, ডিএনএটা এস ফেজে গিয়ে সেটা হয়ে যাচ্ছে 4C। তারপরে হচ্ছে কিনা যখন পরবর্তী ডিভিশন করবে, আবার সেলগুলোর মধ্যে সেম যে ডিএনএ, এই যে সেলটার মধ্যে যদি 2C ছিল, এই সেলটার মধ্যে যদি 2C ছিল, আবার 2C করে যদি তার যে ডিএনএটাকে ফিরিয়ে আনতে গেলে অবশ্যই এখানে হচ্ছে কিনা ইন্টারফেজ পিরিয়ডটাতে ডিএনএটাকে ডবল করতে হবে। সেইভাবে হচ্ছে কিনা G1 পিরিয়ডটাতে যত কোষ অঙ্গাণুগুলো আছে সেইগুলো মেনলি ডবল হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে হিস্টোন, নন হিস্টোন বিভিন্ন প্রোটিনগুলো আছে, এনজাইমগুলো আছে, সবকিছু হচ্ছে কিনা G1 ফেজে আমাদের মেন যে ম্যাচুরিটির পিরিয়ডটা হচ্ছে G1। নেক্সট কি বলেছে, বেম তন্তু তৈরি হয়। তাহলে বেম তন্তু কখন তৈরি হবে, এই যে সেল ডিভিশনের আমরা কি বললাম, ইন্টারফেজের পরের ফেজটাই হচ্ছে এম ফেজ। সেটা হতে পারে মাইটোসিস, হতে পারে মিওসিস। তাহলে সেল ডিভিশনের সময় এই যে মাইটোসিস বা মিওসিসের প্রত্যেকটার আবার কি হচ্ছে না, 4টে করে উপদশা আছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এর বেমতন্তু কখন তৈরি হবে, বেমতন্তু মেনলি তৈরি হয় আমাদের যে প্রোফেজ দশার শেষের দিকে বেমতন্তু তৈরি হয়ে যায়, এবং যখন সেলটা মেটাফেজ দশায় যাবে বেমতন্তুগুলো কি হয় না, এই যে সেন্ট্রোমিয়ার অঞ্চলটাতে যুক্ত হয়ে যায়। তাহলে এটা ধরলাম সেলটা। একটা ক্রোমোজোমের হচ্ছে কিনা এখানে ধরলাম এই যে ক্রোমোজোমগুলো আমাদের কি হয় না, প্রোফেজ দশায় কনডেন্সড হয়ে যাচ্ছে, ক্রোমাটিডগুলো হচ্ছে কিনা প্রপারলি আমরা দেখতে পাই, এবং মেটাফেজ যে দশাটাতে এইগুলো এভাবে হচ্ছে কিনা সেলটার মধ্যে মাঝখান বরাবর সজ্জিত হয়, মেটাফেজিক প্লেট বলা হয় যেটাকে। তাহলে এই যে সেলটাকে, এই যে অঞ্চলটাকে আমরা বলছি কিনা এইগুলো হচ্ছে কিনা পরস্পরের হচ্ছে সিস্টার ক্রোমাটিড, এবং এই যে অঞ্চলটাতে যুক্ত আছে পরস্পর সিস্টার ক্রোমাটিডগুলো, এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। সেম ভাবে এরপর যদি আমরা মিওসিসের ক্ষেত্রে দেখি, তখন হচ্ছে কিনা হোমোলোগাস ক্রোমোজোম বা সমসমস্ত ক্রোমোজোমগুলো যখন পেয়ার্ড আপ হয়, তখন এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে পরস্পরের যে ক্রোমাটিডগুলোকে, এইটা ধরলাম 1 নাম্বার, এটা 2 নাম্বার, এই 1 এবং 2কে পরস্পরের হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড বলা হয়। এইগুলো হচ্ছে কিনা পরস্পরের সিস্টার ক্রোমাটিড, এবং এইগুলো হচ্ছে পরস্পরের নন সিস্টার ক্রোমাটিড। মেটাফেজে যখন আমরা দেখবো, তখন এইরকম মেটাফেজিক প্লেট তৈরি হয়েছে, তার সাথে বেমতন্তু তৈরি হওয়া শুরু হয়ে গেছিল কিন্তু কি প্রোফেজের লাস্ট দিকে, এবং যখন আমাদের মেটাফেজ দশায় যাবে তখন এই সেন্ট্রিওল থেকে দুটো হচ্ছে বিপরীত মেরু থেকে হচ্ছে কিনা বেমতন্তু বা যেগুলোকে স্পিন্ডেল ফাইবার বলা হচ্ছে, সেইগুলো এইভাবে এসে সেলের এই ক্রোমাটিডগুলো যেখানটাতে যুক্ত হয়েছে সেন্ট্রোমিয়ার অঞ্চলের, আবার স্পেশালি যদি বলা হয় সেন্ট্রোমিয়ারের মধ্যে হচ্ছে কাইনেটোকোর অঞ্চলে এই বেমতন্তুগুলো এসে যুক্ত হবে। এই বেমতন্তুগুলো মূলত হচ্ছে কিনা কি দিয়ে তৈরি, মাইক্রোটিউবিউল দ্বারা তৈরি হয়। মাইক্রোটিউবিউলস আবার হচ্ছে কিনা টিউবিউলিন প্রোটিন দিয়ে তৈরি। এটাও অনেক সময় কোশ্চেন আসে যে বেমতন্তু কি দিয়ে তৈরি, তখন হচ্ছে মাইক্রোটিউবিউলের জায়গায় বলে দেওয়া হয় অনেক সময় টিউবিউলিন প্রোটিন। তাহলে এটা হচ্ছে অপশন সি কারেক্ট। নেক্সট কোশ্চেনটা কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে কোষ বিভাজন একেবারেই হয় না। কোষ বিভাজন একেবারেই হয় না যদি এইখানের মধ্যে যে এমসিকিউ গুলোর মধ্যে যে অপশনগুলো আছে তার মধ্যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে কোনটা, পেশি কোষ। কারণ কি হচ্ছে কিনা, পেশি কোষ ম্যাচিউরিটির পরে, প্রথমে যখন পেশি কোষগুলোতে বিভাজন হয়, কিন্তু আফটার এ ফেজ যখন এটা ম্যাচিওর হয়ে যায় পেশি কোষগুলো, আর কোনোভাবেই সেগুলো আর বিভাজিত হয় না। তাহলে এখানের অপশনের মধ্যে এটাই কারেক্ট। আর যদি অন্য অপশন থাকে তাহলে এই কোষ বিভাজন একেবারেই হয় না কাদের ক্ষেত্রে, নার্ভ সেল যেগুলো স্নায়ু কোষ এবং হার্ট সেলের ক্ষেত্রে কোনোভাবে এই পেশি কোষের যেমন কিছুটা টাইম পর্যন্ত এদের ক্ষেত্রে কিন্তু বিভাজন হয়, যদি ম্যাচিওর হয়ে যায় তারপরে শুধুমাত্র বিভাজন হয় না। আর প্রথম থেকে যদি একেবারেই বিভাজন হয় না, অপশনে যদি এই অপশনগুলো থাকে নার্ভ সেল, স্নায়ু কোষ বা হার্ট সেলে যে কার্ডিয়াক সেলগুলো আছে, সেইগুলো ক্ষেত্রে কখনোই সেগুলো বিভাজিত হয় না। নেক্সট বলেছে কি কায়াজমা সৃষ্টি হয় হোমোলোগাস ক্রোমোজোম দ্বারা। তাহলে মিওসিস কোষ বিভাজন যদি আমরা দেখি, মিওসিসের আবার কি হয় না, আমরা দুটো ফেজ জানি, মিওসিস 1 এবং মিওসিস 2। এই মিওসিস 1কে আমরা যদি আবার ডিটেলসে দেখা হয়, মিওসিস 1-এর আমরা কি পাবো, 5টা উপদশা পাবো। প্রথম থেকে যদি আমরা দেখি কি হবে না, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, নেক্সট ডিপ্লোটিন এবং
তাহলে মিওসিস ওয়ানকে আমরা যদি মিওসিস ওয়ানেরও আবার হচ্ছে কি প্রোফেজ ওয়ানের এইগুলো ভাগ, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ান, মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের আমরা 5টা এরকম উপদশা পাবো। প্রথম থেকে যদি আমরা দেখি লেপটোটিনটা মানে মিওসিস ওয়ান শুরু হচ্ছে প্রথমেই যে স্টেজটা হবে কিনা লেপটোটিন, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি হবে না যে নিউক্লিয় ম্যাটেরিয়ালস গুলো হচ্ছে কিনা লাস্টের দিকে এগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, এবং যে ক্রোমাটিড গুলো হচ্ছে কিনা খুব ভালোভাবে মাইক্রোস্কোপে যেহেতু কন্ডেন্সড হয়ে যাচ্ছে ক্রোমোজোম গুলো, প্রথমেই হচ্ছে কিনা এই লেপটোটিন স্টেজে আমরা ক্রোমাটিড গুলো খুব ভালোভাবে দেখতে পাবো, তার সাথে নিউক্লিয়ার মেমব্রেন এইগুলো হচ্ছে কিনা বিলুপ্ত হয়ে যাবে। তারপর জাইগোটিন ফেজে এসে দেখবো এই যেটা আমরা বললাম যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আছে, হোমোলোগাস ক্রোমোজোম একটা কোথা থেকে আসছে, একটা পিতৃকোষ এবং একটা মাতৃকোষ, প্যাটার্নাল এবং ম্যাটার্নাল সোর্স থেকে একটা করে হোমোলোগাস ক্রোমোজোম এসে এইভাবে পেয়ার্ড আপ হয় জাইগোটিন উপদশায়। এটাকে বলা হচ্ছে, এই যে পেয়ার্ড আপ হচ্ছে সেটাকে বলা হচ্ছে সাইন্যাপসিস। এই যে জোড়বদ্ধ হওয়ার যে পদ্ধতিটাকে বলা হয় সাইন্যাপসিস। এবং এই যে দুটো হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি থেকে এই যে পেয়ার্ড আপ হচ্ছে, এই যে কন্ডিশনটা তৈরি করছে, তার জন্য এই দুটো সেলকে একসাথে বলা হয় বাইভ্যালেন্ট কোষ, বাইভ্যালেন্ট সেল বলা হয় এদেরকে। তাহলে এই সাইন্যাপসিস ফর্মেশন মেনলি কোথায় হয়? জাইগোটিন উপদশা। এই প্রত্যেকটা উপদশার কোনগুলো স্পেশাল যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসে। কোনগুলো, যে কোনো একটা কোশ্চেন এখানে যেমন বলে দিয়েছে কায়াজমা, হতে পারে কোশ্চেনে বলে দিতে পারে সাইন্যাপসিস কোন দশায় হচ্ছে বা কিভাবে হচ্ছে কিভাবে হোমোলোগাস ক্রোমোজোম গুলো পেয়ার্ড আপ হচ্ছে, একটা প্যাটার্নাল সোর্স থেকে আসছে, একটা ম্যাটার্নাল সোর্স থেকে আসছে, এবং এই জোড়বদ্ধ হয়ে যে সাইন্যাপসিসের মাধ্যমে এই কোষগুলো হচ্ছে কিনা বাইভ্যালেন্ট সেল বা টেট্রাড গঠন করে, এগুলোকে অনেক সময় টেট্রাডও বলা হয়, টেট্রাড স্ট্রাকচার গঠন করে। এরপরে যখন আমরা প্যাকাইটিন উপদশায় যাব, প্যাকাইটিন উপদশায় গিয়ে কি দেখা যাবে, এই যে হোমোলোগাস ক্রোমোজোম গুলো আছে, প্রথমেই বললাম হোমোলোগাস ক্রোমোজোমের এই যে সেলগুলো আছে, এই ক্রোমাটিড গুলোকে পরস্পরের কি বলা হয় না, নন সিস্টার ক্রোমাটিড। এই প্যাকাইটিন উপদশায় কি হবে না, এই নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ড বিনিময় হবে, তার ফলেই হচ্ছে কিনা আমাদের রিকম্বিনেশন হবে এবং যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা এক্সচেঞ্জ হচ্ছে, তার ফলে আমাদের যে বিভিন্ন মানে অপত্য কোষ থেকে জনিত্রী কোষ থেকে অপত্য কোষে যে আমরা ভেরিয়েশন পাবো, সেইগুলো হচ্ছে কোথার থেকে সম্ভব, শুধুমাত্র এই যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা এখানে এক্সচেঞ্জ হয়ে রিকম্বিনেশন তৈরি করছে, তার মাধ্যমেই আমরা হচ্ছে কিনা যে জেনেটিক ভ্যারিয়েশন দেখতে পাচ্ছি। তাহলে এই যে এইখানে ধরলাম জিনটা প্রেজেন্ট আছে আর এইখানে জিনটা প্রেজেন্ট আছে, এদের দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ হবে, মানে এই জায়গাটা এখানে চলে আসছে, এই জায়গাটা এইখানে চলে আসছে, এটাকে বলা হচ্ছে খণ্ড বিনিময় বা ক্রসিং ওভার। এটা হচ্ছে মেন ক্যারেক্টারিস্টিক্স অফ প্যাকাইটিন উপদশা। তাহলে প্যাকাইটিন উপদশায় আমরা এইটা ক্রসিং ওভার হয়ে যাওয়ার পর নেক্সট যখন সেলটা ডিপ্লোটিন স্টেজে যাবে, ডিপ্লোটিন স্টেজে সেটা হচ্ছে কিনা ছবিটা ক্লিয়ার করে আঁকতে হবে এখানে, এইখানটাতে হচ্ছে কিনা আমাদের রিকম্বিনেশন হয়েছিল, মানে কি ক্রসিং ওভার হয়ে এই জায়গাটাতে খণ্ড বিনিময় হয়েছিল। বাকি এরিয়াটা কোথাও হচ্ছে কিনা এই জায়গাগুলো হচ্ছে কিনা পরস্পরের থেকে আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু এই যে যেখানটাতে পেয়ারিং হয়েছিল সেই জায়গাটা একটা এক্স মতো স্ট্রাকচার গঠন করে, ক্যাপিটাল এক্স লাইক স্ট্রাকচার, সেটাকেই বলা হয় আমাদের কায়াজমা। এই যে ডিপ্লোটিন সেল স্টেজে বাকি যে ক্রোমাটিডের অংশগুলো আলাদা হয়ে গেছে, শুধুমাত্র এই যে অংশটা যেখানটাতে ক্রসিং ওভার হয়েছে সেইটা এইভাবে হচ্ছে কিনা এক্স স্ট্রাকচারের মতো লেগে থাকছে, সেটাকে বলা হয় কায়াজমা ফর্মেশন। এই যে এক্স লাইক স্ট্রাকচারটা তৈরি করে এখানে ক্রোমাটিডগুলো দুটো নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে যে এক্স লাইক স্ট্রাকচার তৈরি হয় তাকে বলা হয় কায়াজমাটা। এরপর কায়াজমা ফর্মেশন হওয়ার পরে ডায়াকাইনেসিস ফেজে হচ্ছে কিনা এই কায়াজমাটাও হচ্ছে কিনা ব্রেক হয়ে গিয়ে, তাহলে এইখানের যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা এখানে চলে গেল, এখানেরটা এখানে চলে গেল, এর ফলে এরপর দুটো আলাদা হয়ে গেছে, মানে কি দুটোর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা ডিফারেন্ট আছে, তার ফলে রিকম্বিনেশন ফর্মেশন হয়েছে। এবং তারপরে যখন আমরা এরপরে প্রোফেজের পরে অ্যানাফেজ যাব, টেলোফেজ যাব, তখন আবার কি হচ্ছে কিনা এরপরে সাইটোকাইনেসিস হবে, ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের পরে যখন সেলটা আলাদা হয়ে যাবে, দুটো সেল ডিভাইড হয়ে যাবে, তাহলে এইটা একটা সেলের মধ্যে গেল, এটা ধরলাম একটা সেলের মধ্যে গেল, তাহলে দুটোর মধ্যে জেনেটিক ম্যাটেরিয়ালসটা তখন হচ্ছে কিনা আলাদা আলাদা থাকছে, যেহেতু জেনেটিক মেকআপটা এখানে চেঞ্জ হয়েছে। তাহলে এটা কাদের মধ্যে কায়াজমা ফর্মেশন হয়? নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে। কায়াজমা ফর্মেশন মানে সবসময় হচ্ছে সেটা হোমোলোগাস ক্রোমোজোমের এই নন সিস্টার ক্রোমাটিড দ্বয়ের মধ্যে হবে। নেক্সট বলেছে কি কতবার মিওসিস বিভাজনে 160টি পরাগরেণুর সৃষ্টি হয়।
এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা পরাগরেণু সৃষ্টি হবে কোথা থেকে? পরাগরেণু মাতৃকোষ থেকে। পরাগরেণু মাতৃকোষটা ধরলাম আমরা 2n ডিপ্লয়েড হবে সবসময়। মাতৃকোষ মানে সেটা হচ্ছে কিনা ডিপ্লয়েড। সেই ডিপ্লয়েড সেল থেকে যখন আমাদের মিওসিস হচ্ছে, মিওসিসের মাধ্যমে পরাগরেণু যেটা তৈরি হবে, পরাগরেণুটা হচ্ছে কিনা হ্যাপ্লয়েড প্রকৃতির হবে n। তাহলে একবার যদি মিওসিস বিভাজন হয়, একবার সেলটা মিওসিস ডিভিশন হয়ে প্রথমে মিওসিস 1-এ কটা হয়, দুটো সেল ডিভিশন করে, দিয়ে মিওসিস 2-তে গিয়ে আবার হচ্ছে কিনা মিওসিস 2টা হচ্ছে কিনা মাইটোসিসের মতো, সেটা আবার সমবিভাজন করে হবে কিনা চারটে সেল তৈরি করে। তাহলে এইটা ধরলাম একটা 2n পরাগরেণু মাতৃকোষ ছিল, সেখান থেকে আমরা মিওসিস 1 হলো, দিয়ে মিওসিস 2 এর পরে আমরা কটা পাবো? 4টে পরাগরেণু সৃষ্টি হবে। তাহলে একটা সেল থেকে যদি 4টে পরাগরেণু সৃষ্টি হয়, তাহলে 160টা যদি আমাদের পরাগরেণু সৃষ্টি করতে হয়, তাহলে কতবার মিওসিস বিভাজন দরকার? অবশ্যই এখান থেকে সব নর্মালি আমরা পেয়ে যাব কত? 40টা। একটা 4টে পরাগরেণু তৈরি হওয়ার জন্য একটা সেলের ডিভিশন করতে হচ্ছে, তাহলে 160টা পরাগরেণু সৃষ্টি করার জন্য আমাদেরকে কটা তৈরি করতে হবে? 40টা মিওসিস বিভাজন দরকার। 40টা পরাগরেণু মাতৃকোষ থেকে ডিভাইড হয়ে 4টে করে 160টা পরাগরেণু তৈরি হবে। এইভাবে অন্য একভাবে কোশ্চেনটা দেওয়া হয়, অনেক ক্ষেত্রে দেওয়া হয় মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে, যে মাইটোসিস কতবার মাইটোসিস বিভাজন করে ধরলাম আমাদেরকে বলে দিয়েছে 128টা সেল বানাতে হবে। মাইটোসিস, এই কোশ্চেনটা কিন্তু আলাদা, এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল 40। আমি একটা অন্য কোশ্চেন নিয়ে আলোচনা করি। এইরকম ভাবেই হচ্ছে কিনা অনেক ক্ষেত্রে কোশ্চেনটা থাকে যে মাইটোসিস বিভাজনের ক্ষেত্রে কতবার মাইটোসিস বিভাজন করে 128টা সেল তৈরি হবে। 128টা যদি মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস মানে কি একবার 2n থেকে একটা 2n সেল থেকে ডিভাইড করে দুটো সেম 2n করে হচ্ছে কিনা দুটো সেল তৈরি করে। সমবিভাজন হয় মাইটোসিসের ক্ষেত্রে, তাহলে একটা সেল থেকে দুটো সেল তৈরি হয়। এরকম ভাবে যদি আমরা করে যাই যে একটার থেকে দুটো হচ্ছে, দুটোর থেকে মানে একটা সেলই ডিভাইড করবে। মাইটোসিস মানে কি এই সেলটা আবার ডিভাইড করতে পারবে, কিন্তু পরাগরেণু মাতৃকোষ কি এই n কি আবার ডিভাইড করে n তো ফরমেশন করতে পারবে না। তাহলে এই কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু এইভাবে অ্যান্সার করতে হবে। কিন্তু যখন আমাদের মাইটোসিস বলবে, প্রথমে এইভাবে কোশ্চেনটা দেবে যে একটা সেল থেকে কতবার ডিভিশনের মাধ্যমে একটা 128টা সেল তৈরি হবে। তাহলে একটা সেল থেকে দুটো হলো, এই যে সেলটা দুটো সেল হচ্ছে, সেই দুটো সেলও কিন্তু আবার ডিভাইড করতে পারবে, দুটোর থেকে দুটো করে আবার 4টে করবে। এইরকম ভাবে যদি আমরা দেখি, তার জন্য আমাদের একটা সিম্পল ফর্মুলা মনে রাখতে হবে, 2 টু দি পাওয়ার n সমান আমরা যদি বসাই 128, তাহলে আমরা সহজে কতবার ডিভিশন করতে হবে সেটা পেয়ে যাব। এটা আমাদেরকে মনে রাখতে হবে। n মানে হচ্ছে কিনা নাম্বার অফ ডিভিশন, আর এই 128-এর জায়গায় যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, সেটা হচ্ছে কিনা নাম্বার অফ সেল, আর এই nটা সমান হচ্ছে কিনা নাম্বার অফ ডিভিশন, কতবার ডিভিশন করতে হবে। তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার কত আসবে? 2 টু দি পাওয়ার 7 আসবে। 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128। তাহলে এখান থেকে আমরা এই যে 7বার ডিভিশন করে 128টা সেল পেতে পারবো। তাহলে এই যে ফর্মুলাটা যদি আমরা মনে রাখি, তাহলে খুব সহজে অ্যান্সারটা তাড়াতাড়ি করতে পারবো। নেক্সট কোশ্চেন দেখি, বলেছে ক্রসিং ওভার সম্পন্ন হয়। এই আগের কোশ্চেনেই বলেছি ক্রসিং ওভার সবসময় কোথায় হয়? প্যাকাইটিন উপদশা দুটি হোমোলোগাস ক্রোমোজোম বা সমসংস্থ ক্রোমোজোমের মধ্যে হচ্ছে। সমসংস্থ ক্রোমোজোমের আবার কি হচ্ছে কিনা আমাদের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে হয়। নেক্সট বলেছে প্যাকাইটিন উপদশায় কোনটি সম্পন্ন হয়? প্যাকাইটিন উপদশায় কি হচ্ছে? ক্রসিং ওভার হচ্ছে এবং রিকম্বিনেশন হচ্ছে। মিউটেশন হয় না, এখানে জিনের মিউটেশন হয় না, জিনের কি হয়? রিকম্বিনেশন হয়। মানে কি এই যে ক্রোমাটিডের মধ্যে যে জিনটা ছিল, অপর ক্রোমাটিডের জিনের মধ্যে তাদের এক্সচেঞ্জ হচ্ছে, তাই সেটাকে বলা হয় রিকম্বিনেশন। সাইনাপসিস কোথায় হয় বললাম আগে, জাইগোটিন উপদশায় হবে। নেক্সট কি বলেছে? 2n = 50 হলে মেটাফেজ 1 দশার বিষুব অঞ্চলে কতগুলি ক্রোমোজোম গোষ্ঠী থাকবে? মেটাফেজ 1 মানে মিওসিস 1 এর আমরা যদি দেখি, মিওসিস 1 এর মেটাফেজ 1 উপদশায়, তাহলে মেটাফেজ মানে কি 2n মেটাফেজে যখন থাকছে তখনও সেলটা কত থাকছে? 2n = 50 থাকছে। তার ক্রোমোজোম সংখ্যার তো কোনো চেঞ্জ হয়নি, 2n = 50 থাকছে। তার ফলে হচ্ছে কিনা যখন মেটাফেজে যাচ্ছে তখন কি হচ্ছে না, হোমোলোগাস ক্রোমোজোমগুলো পেয়ার্ড আপ হয়ে এরকম ভাবে মাঝখানে, সেলের মাঝখানে এইভাবে থাকছে। তার জন্য হচ্ছে কিনা তাহলে কতগুলি ক্রোমোজোম গোষ্ঠী দেখা যাবে। ক্রোমোজোম গোষ্ঠী হয়ে গেলে মানে কি, মানে পেয়ার্ড বলা হচ্ছে এখানে, কতগুলো পেয়ার থাকে, তাহলে তখন সংখ্যাটা কত হয়ে যাবে? হাফ, 25। এইটা খুব ভালো করে দেখতে হবে, কতগুলি ক্রোমোজোম দেখা যাবে না, কতগুলি ক্রোমোজোম গোষ্ঠী দেখা যাবে। যদি গোষ্ঠী বলে দেয় তাহলে কিন্তু সংখ্যাটা হাফ হয়ে যাবে, 25টা এরকম পেয়ার দেখতে পাওয়া যাবে যদি 2n = 50 হয়। আর যদি ক্রোমোজোম দেখা যায় কতগুলি বলে, তাহলে 50 অ্যান্সার হবে। নেক্সট কি বলেছে? ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা 8 হলে মিওসিস 1 এর পরে অপত্য কোষে কতগুলি ক্রোমাটিড দেখা যাবে?
ডিপ্লয়েড ক্রোমোজোমে আমাদের কি বলেছে 8 আছে ক্রোমোজোম সংখ্যা, তাহলে ক্রোমোজোম সংখ্যা 8 আছে মানে 2n = 8 বলে দিয়েছে। মিওসিস 1 এর পরে আমরা কি দেখছি 2nটা ডিভাইড হয়ে n ফরমেশন করছে, দুটো n সেল, দুটো হ্যাপ্লয়েড সেল তৈরি করে, হ্যাপ্লয়েড তাহলে n সমান হয়ে যাচ্ছে 4, n সমান 4 মানে ক্রোমোজোম হয়ে যাবে, ক্রোমোজোম মিওসিস 1 এর পর আমরা ক্রোমোজোম সংখ্যা কত পাবো অপত্য কোষের মধ্যে, ক্রোমোজোম সংখ্যা হবে 4, কিন্তু কতগুলি ক্রোমাটিড দেখা যাবে বলেছে, তাহলে ক্রোমাটিড মানে কি একটা ক্রোমোজোমের মধ্যে দুটো করে ক্রোমাটিড থাকছে, একটা ক্রোমোজোমের মধ্যে কি থাকছে দুটো করে ক্রোমাটিড প্রেজেন্ট থাকছে, তাহলে এটা সংখ্যাটা কি হয়ে যাবে না ডবল হয়ে যাবে তখন, যেহেতু বলেছে ক্রোমাটিড কতগুলি দেখা যাবে, তাহলে অপশন সি কারেক্ট হয়ে যাবে তখন 8। নেক্সট কি বলেছে জাইগোটিক মিওসিস কোথায় দেখা যায়, জাইগোটিক মিওসিসের মাধ্যমে কি হবে যে জাইগোটটা থাকছে 2n জাইগোট থেকে আমাদের স্পোর ফর্মেশন হবে, হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন হওয়ার ক্ষেত্রে আমাদের এই জাইগোটিক মিওসিস দেখা যায়। এটা মেইনলি কাদের ক্ষেত্রে দেখা যায়, অলমোস্ট মোস্ট অফ দ্য অ্যালগির ক্ষেত্রে আমরা পাই, যাদের ক্ষেত্রে লাইফ সাইকেলটা হ্যাপ্লন্টিক উইথ হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, মানে বেশিরভাগ তাদের জীবনের যে কোষ সাইকেলটার মধ্যে হ্যাপ্লয়েড দশাটা হচ্ছে কিনা বেশি টাইম ধরে চলবে, হ্যাপ্লয়েড দশাটাই তাদের ক্ষেত্রে মূল দেখা যাবে, তাদের ক্ষেত্রে আমাদের বলা হয় হ্যাপ্লন্টিক লাইফ সাইকেল, যাদের সেই সমস্ত মোস্ট অফ দ্য অ্যালগির ক্ষেত্রে আমরা এই ধরনের এই জাইগোটিক মিওসিস দেখতে পাবো, যাদের ক্ষেত্রে এই 2n জাইগোট থেকে হ্যাপ্লয়েড স্পোর ফর্মেশন হবে, এটা আমরা এখানে অপশন ডি কারেক্ট হবে ক্ল্যামাইডোমোনাস। এছাড়াও হচ্ছে কিনা আমরা কাদের ক্ষেত্রে এটা দেখবো, মেনলি হচ্ছে স্পাইরোগাইরা এবং ভলবক্সের ক্ষেত্রে এই ধরনের জাইগোটিক মিওসিস দেখা যায়। তাহলে যদি অপশনগুলোর মধ্যে ক্ল্যামাইডোমোনাস না থেকে এই অপশনগুলো থাকে, এগুলো কিন্তু কারেক্ট হবে। নেক্সট কি বলেছে ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে, বলা হলো প্রথমে সেন্ট্রোমিয়ার, কিন্তু কারেক্ট না, সেন্ট্রোমিয়ারেরও পার্টিকুলারলি এরিয়া হচ্ছে কাইনেটোকোর অঞ্চলে এই যে বেমতন্তুগুলো এসে যুক্ত হয়। নেক্সট বলেছে নিচের কোন দশায় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, ক্রোমোজোম সংখ্যা অর্ধেক কোথায় হবে, অ্যানাফেজ দশায়। এই মেটাফেজ দশায় কি হলো, সেলগুলো এরকম মাঝখানে বিষুব অঞ্চলে মেটাফেজিক প্লেট বলা হয়, যেটাকে মেটাফেজিক প্লেট ফর্মেশন করে, অ্যানাফেজে গিয়ে কি হবে না এই যে সিস্টার ক্রোমাটিডগুলো পরস্পরের যেখানটাতে লেগেছিল সেন্ট্রোমিয়ারের মাধ্যমে সেইখানটা হচ্ছে কিনা ব্রেক হবে, ব্রেক হওয়ার পরে এইখানে কি দেখবো আমরা অ্যানাফেজ প্লেটটাতে এইভাবে যদি ছবিটা ক্লিয়ার আসে, এইরকম ভাবে যদি আমরা দেখি মেটাফেজ স্টেজে এরকম ছিল, অ্যানাফেজে গিয়ে হচ্ছে কিনা এই যে মাঝখান বরাবর যেখানে সেন্ট্রোমিয়ারে যুক্ত ছিল ক্রোমাটিড গুলো সেখানটাতে ব্রেক হয়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে কিনা দুটো মানে বিপরীত মেরুর দিকে এরকম ভাবে অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলো আলাদা হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে কিনা টেলোমিয়ার আসবে, টেলোফেজ দশায় আসবে, তাহলে অ্যানাফেজের পরে টেলোফেজ দশায় হবে কিনা তখন এই পুরোপুরি ক্যারিওকাইনেসিস হয়ে যাচ্ছে, নিউক্লিয়াসের বিভাজন হয়ে যাবে, তারপরে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন দেখা, ক্রোমোজোম সংখ্যাটা এখানে কি হয়ে যাবে না অর্ধেক হয়ে যাচ্ছে অ্যানাফেজ প্লেটে। নেক্সট কি বলেছে নিচের ভুল জোড়টি চিহ্নিত করো, এইরকম যে কোশ্চেন গুলো থাকবে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে না প্রত্যেকটা অপশনকে দেখতে হবে, অ্যালোজোম সেক্স ক্রোমোজোম এটা ঠিক আছে, অ্যালোজোম কাদেরকে বলা হয়, আমাদের যদি হিউম্যানের ক্ষেত্রে দেখা হয় 23 পেয়ার যদি টোটাল ক্রোমোজোম মানে 46, 2n = 46 আমাদের, তাহলে 22 পেয়ার হচ্ছে কিনা আমাদের দেহ ক্রোমোজোম বা যেগুলোকে বলা হচ্ছে 22 পেয়ার হচ্ছে আমাদের, আর তার সাথে সাথে হচ্ছে কিনা যে সেক্স ক্রোমোজোম 22 পেয়ার হচ্ছে আমাদের দেহ ক্রোমোজোম গুলো থাকছে, তার সাথে হচ্ছে দুটো পেয়ারে হচ্ছে কিনা 1 পেয়ার মানে দুটো টোটাল 1 পেয়ার XX, ফিমেলদের ক্ষেত্রে XX এবং মেলদের ক্ষেত্রে XY থাকে, এই যে দুটো ক্রোমোজোম থাকছে X ক্রোমোজোম এবং Y ক্রোমোজোম এগুলোকে বলা হয় কিনা সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। নেক্সট যে অপশনটা কি বলেছে সাব মেটাসেন্ট্রিক এল আকৃতির ক্রোমোজোম, এটাও অপশনটা কারেক্ট আছে, কারণ কি আমরা যদি এরপর ক্রোমোজোমের যে এই যে সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকছে এই অনুযায়ী যদি আমরা ক্রোমোজোমের স্ট্রাকচার দেখা হয় সেগুলোকে আবার 4টে ডিফারেন্ট ভাগে ভাগ করা হয়, এইভাবে যদি সেন্ট্রোমিয়ারটা মাঝ বরাবর থাকে এবং দুই পাশের যে ক্রোমাটিডের যে যতটা লেন্থটা দুই পাশে যদি সমানই থাকে তাহলে সেগুলোকে বলা হয় কি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এগুলোকে বলা হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। এইভাবে যদি হচ্ছে কিনা একটা ধরলাম একটা ক্রোমাটিডের একটা বাহু হচ্ছে কিনা একটু ছোট থাকছে এবং একটা একটু
বেশি লম্বা থাকছে, সেই ক্ষেত্রে সেগুলোকে বলা হয় আমাদের সাবমেটাসেন্ট্রিক। সাবমেটাসেন্ট্রিক সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোম, এটাকে যদি আমরা দেখি এইভাবে যদি স্ট্রাকচারটা থাকে, এটা ধরলাম লম্বা বাহুটা এরকম আছে, এটা এরকম, তাহলে এটা এল আকৃতি হচ্ছে, তাহলে তার জন্য এটাও অপশনটা কারেক্ট আছে। এছাড়াও আরো দুটো হয়, একটা হচ্ছে টেলোসেন্ট্রিক আর একটা হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিকের ক্ষেত্রে হবে কিনা আমাদের এই যে ডিভিশন গুলো আছে, সরি, এইখানে একটুই থাকবে আর বাকিটা লম্বা প্রান্তটা একদমই বেশি থাকবে, সেটার ক্ষেত্রে আমরা বলা হচ্ছে সেটাকে অ্যাক্রোসেন্ট্রিক। অ্যাক্রোসেন্ট্রিক অ্যাক্রোসেন্ট্রিক। আর শুধুমাত্র যদি হচ্ছে কিনা একটাই দিকেই হচ্ছে কিনা ক্রোমাটিড গুলো থাকে সেন্ট্রোমিয়ারে, তাকে বলা হচ্ছে টেলোসেন্ট্রিক। তারপরের অপশনটা কি বলেছে, ল্যাম্প্রাস ক্রোমোজোম। ল্যাম্প্রাস ক্রোমোজোম মেনলি ডিপ্লোটিন বাইভ্যালেন্টই দেখা যায়। এখানে অপশন ডিটা হবে কিনা ভুল পেয়ার। ক্রোমাটিন যেটা পলিটিন ক্রোমোজোম আছে, পলিটিন ক্রোমোজোম গুলো একটা হচ্ছে লার্জার সাইজের ক্রোমোজোম, যেগুলো মেনলি আমরা হচ্ছে বিভিন্ন যে ইনসেক্টদের স্যালাইভারি গ্ল্যান্ডে আমাদের এই পলিটিন ক্রোমোজোম পাওয়া যায়। আর অ্যাম্ফিবিয়ান উসাইটের ক্ষেত্রে আমাদের এই ল্যাম্প্রাস ক্রোমোজোম পাওয়া যায়। এগুলো তাহলে অপশন নেই, পলিটিন ক্রোমোজোমটা অ্যাম্ফিবিয়ান উসাইটে পাওয়া যায় না, অ্যাম্ফিবিয়ান উসাইটে কোনটা পাওয়া যায়, ল্যাম্প্রাস ক্রোমোজোম পাওয়া যায়। নেক্সট বলেছে কি ক্রোমোজোমের শেষ প্রান্তের কাছে সেন্ট্রোমিয়ারের অবস্থানকে বলে। তাহলে আগের কোশ্চেনেই বলেছি শেষ প্রান্তের কাছে যদি বলে সেটা হচ্ছে কিনা অ্যাক্রোসেন্ট্রিক, একদম যদি বলা হয় শেষ প্রান্তে কোনটা আছে তাহলে সেটা হচ্ছে আমাদের টেলোসেন্ট্রিক। শেষ প্রান্তের কাছে বললে সেটার অপশন হবে অপশন এ অ্যাক্রোসেন্ট্রিক। নেক্সট কোশ্চেনে বলেছে কি একই ক্রোমোজোমে উপস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনাটা নিম্নলিখিত কোনটির উপর নির্ভর করে। দুটো পাশাপাশি ধরলাম একই ক্রোমোজোমটা একই, এই ক্রোমোজোমেরই যে দুটো জিন আছে, এখানে ধরলাম একটা জিন আছে, এখানে একটা জিন আছে, তাহলে তাদের মধ্যে যে ক্রসিং হবার একই ক্রোমোজোমের দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনাটা কত, সেটা দুটি জিনের মধ্যে দূরত্বটার উপর নির্ভর করবে। তাহলে এইখানে যদি জিনটা থাকে দুটো অপর প্রান্তে থাকে, তাহলে তাদের মধ্যে হচ্ছে কিনা ক্রসিং ওভার হওয়ার সম্ভাবনা অনেক কম হবে, দূরত্ব যত বেশি হবে সম্ভাবনা তত কম হবে। সেম ভাবে যদি আমরা দেখি দূরত্ব যত বেশি হবে তার সাথে সাথে সম্ভাবনাটা তত কম হবে। ধরলাম এখানে একটা জিন আছে, এখানে একটা জিন আছে, তাদের মধ্যে ক্রসিং হওয়ার চান্সটা বেশি হবে কারণ তাদের মধ্যে ডিস্টেন্সটা অনেক কম। এখানে একটা জিনের মধ্যে এবং এই জিনটার সাথে ক্রসিং হওয়ার চান্সটা হবে কিনা বেশি হবে, তাহলে দূরত্বের উপর নির্ভর করে, দূরত্ব যদি বেশি হয় ক্রসিং ওভারের চান্স কম হবে। নেক্সট কি বলেছে কোষ বিভাজনের সময় সিস্টার ক্রোমাটিডগুলি যে প্রক্রিয়ার দ্বারা একে অপরের থেকে পৃথক হতে পারে না। তাহলে সিস্টার ক্রোমাটিড গুলো হচ্ছে কিনা এখান থেকে এনাফেজ দশায় আমরা কি দেখলাম, এনাফেজ দশায় এখানে এই সেন্ট্রোমিয়ার অঞ্চল থেকে সিস্টার ক্রোমাটিড গুলো পৃথক হয়ে যাচ্ছে। কিন্তু যদি কোনোভাবে কোনো এই যে সেল ডিভিশনের সাইকেলের মধ্যে যদি কোথাও কোনো ব্যাহত হয়, সেল সাইকেলটা ঠিকভাবে না হয়, তার মানে অ্যানাফেজ দশায় এই যে সেন্ট্রোমিয়ারের ভাগটা হচ্ছে না, তখন হচ্ছে কিনা সিস্টার ক্রোমাটিড গুলো যদি না আলাদা হতে পারে, সেই যে কন্ডিশনটাকে বলা হয় নন ডিসজাংশন। এই যদি এই সিস্টার ক্রোমাটিড বা জিন ক্রোমোজোমের নন ডিসজাংশনের জন্য বিভিন্ন ধরনের আমাদের যে জেনেটিক বা জিনগত ত্রুটি দেখা যায়, আমরা পরে জেনেটিক্স চ্যাপ্টারে দেখবো ক্লাইনফিল্টার সিনড্রোম, ডাউন সিনড্রোম, বিভিন্ন জেনেটিক জিনগত হচ্ছে কিনা ডিসঅর্ডার দেখা যাবে এই সিস্টার ক্রোমাটিডের নন ডিসজাংশনের জন্য। নেক্সট কি বলেছে কোষের ডিএনএ প্রতিলিপিকরণের সময় নিম্নলিখিত কোন চেক পয়েন্টটি সক্রিয় হয়। প্রথমেই বলেছিলাম কি আমাদের যে ইন্টারফেজের মধ্যে তিনটে ফেজ হচ্ছে G1, S এবং G2। G1 এ সব থেকে বেশি হচ্ছে কিনা আমাদের সেলটা ম্যাচিওর হচ্ছে, এখানে কোষাঙ্গাণুগুলো দ্বিতীয়করণ হচ্ছে, ডবল হচ্ছে, তারপরে S ফেজে হচ্ছে আমাদের ডিএনএ ডবল হচ্ছে, এবং G2 ফেজে পরবর্তী কিছু প্রয়োজনীয় প্রোটিন, এনজাইম এবং সেলটার ফেভারেবল কন্ডিশন তৈরি করছে, কারণ G2 পরেই সেটা এম ফেজে চলে যাবে, মাইটোটিক ফেজে চলে যাবে। তার জন্য হচ্ছে কিনা এরপরে আমাদের এস ফেজে ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে গেল, আমাদের এইখানে একটা চেক পয়েন্ট আছে যেটা হচ্ছে G1S চেক পয়েন্ট।
তাই G1 থেকে যখন সেলটা S ফেজে যাবে তার আগে এই যে চেক পয়েন্টে সেটা হচ্ছে কিনা, চেক পয়েন্ট মানে কি আমাদের বর্ডারে যেমন চেক পয়েন্ট থাকে সেখানে চেক করে নেওয়া হয়েছে সেই সেলটা হচ্ছে কিনা প্রপার আছে কিনা, যে এস পেজে গিয়ে সেটা ডিএনএ ডবল করার জন্য প্রস্তুতিটা প্রপারলি হয়েছে কিনা। সেই রকম এখানে এই যে চেক পয়েন্টটা আছে G1/S, এই চেক পয়েন্টে সেটা যে G1 ফেজের যে সেলগুলো কাজ হওয়ার দরকার ছিল, যতটা প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, বা সেলগুলো যে সেল অর্গানিকগুলো প্রপারলি ফাংশনের করার জন্য যে ডবল হয়েছে কিনা বা প্রয়োজনীয় যে প্রোটিন এনজাইমগুলো ক্ষরণ হয়েছে কিনা সেইগুলো চেক করে নেবে G1/S চেক পয়েন্ট। তারপরে যদি সব ঠিকঠাক থাকে সেটা এস পেজে চলে গেল, এস পেজে ডিএনএ দ্বিতীয়করণ হলো, তারপরে সেটা চলে যাবে কি এইখানে আর কোনো চেক পয়েন্ট নেই। এরপরে চেক পয়েন্ট আছে সেটা হচ্ছে কিনা এইখানে G2M। তাহলে এই যে চেক পয়েন্টটা আছে সেইখানে গিয়ে তাহলে এস ফেজের পরে এইখানে কোনো চেক পয়েন্ট পাচ্ছে না, সেটা G2 ফেজ পেরিয়ে একদম চলে যাবে কোথায় G2/M চেক পয়েন্টে। যদি ডিএনএ প্রতিলিপিকরণের সময় যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটা গিয়ে একমাত্র আমাদের কোথায় ধরা পড়বে, এই G2/M যে চেক পয়েন্টটা আছে সেখানে গিয়ে ধরা পড়বে। তারপরে এই যে এম ফেজে যাওয়ার পরে আমাদের এম চেক পয়েন্টটা আছে। তাহলে এখানে আমাদের কি বলেছে, ডিএনএ প্রতিলিপিকরণের সময় মানে ডিএনএ প্রতিলিপিকরণ হয়ে গেছে, তাহলে এই চেক পয়েন্টটা কোনোভাবেই সক্রিয় হবে না। এস ফেজের পরে যে চেক পয়েন্টটা থাকবে মানে কি G2/M এই চেক পয়েন্টেই ধরা পড়ে যাবে, তারপরে আর সেলটা যেতে পারবে না, তাহলে এই এম ফেজে আর কোনোভাবেই যেতে পারবে না। তাহলে কোন চেক পয়েন্টে ধরা পড়বে, G2/M, অপশন সি কারেক্ট হবে। আরেকটা এখান থেকে কনসেপ্ট হচ্ছে কিনা এই যে G1/S এই চেক পয়েন্টে যদি এই যে G1 ফেজে যেগুলো তৈরি হওয়ার কথা ছিল যদি কোনো ত্রুটি দেখা যায় সেলের মধ্যে, তাহলে কিন্তু ফার্দার সেলটা আর এই এস ফেজের দিকে যায় না, সেইখান থেকে G1/S চেক পয়েন্ট থেকে সেটা G0 ফেজে চলে যায়, যেটাকে একটা কুইসেন্ট ফেজ বলা হয়। বা G0 ফেজটাতে হচ্ছে কিনা সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, সেলটার মধ্যে বিপাক হয় কিন্তু সেলটা পরবর্তী ডিভাইড করতে পারে না, তার যে ফেভারেবল এনভায়রনমেন্টটা বা যত কিছু তৈরি হওয়ার কথা ছিল G1-এ, যে কোষ অঙ্গাণুগুলো নির্দিষ্ট সেইগুলো হচ্ছে কিনা তৈরি হয়নি, কোনো ডিফেক্ট রয়ে গেছে, তার জন্য G0 ফেজে সেলগুলো যেগুলো থাকে সেগুলো এস ফেজে যেতে পারে না। কিন্তু এই সেলগুলো মেটাবলিক্যালি অ্যাক্টিভ। অনেক সময় কোশ্চেন আসে যে কোন সেলগুলি মেটাবলিক্যালি অ্যাক্টিভ, বিপাক কিন্তু G0 সেলের ক্ষেত্রে হয়, যে সেলগুলো নিষ্ক্রিয় সেল, সেগুলো নিষ্ক্রিয় কেন বলা হচ্ছে, তারা যে বিপাক হয় না বলে তাদেরকে নিষ্ক্রিয় বলা হচ্ছে এটা নয়, তাদের মধ্যে বিপাক ক্রিয়া হয়, মেটাবলিজম হয়, অ্যাক্টিভিটি সবকিছু সেলটার মধ্যে প্রপারলি থাকছে, কিন্তু হচ্ছে কিনা সেলটা ডিভিশন করতে পারছে না, যে সেলটা বিভাজনের জন্য যে নির্দিষ্ট কন্ডিশনগুলো লাগবে সেইগুলো সেলটার মধ্যে নেই। সেলটা যদি আবার পরবর্তীকালে যদি এই এনভায়রনমেন্ট এই যে সেলটার জন্য যে ডিভিশনের জন্য যে নির্দিষ্ট কোষ অঙ্গাণু বা প্রোটিন এনজাইম সবগুলো তৈরি করে নিতে পারে, আবার কিন্তু সেটা ডিভিশন ফেজে ফিরে যেতে পারে, যে পুরোপুরি এটা নিষ্ক্রিয় হয়ে বিপাক হয় না, সেলটা একভাবে কোনোভাবে কোনো কাজ করে না সেই রকম না, সেটা কিন্তু আবার ফিরে G0 থেকে এস ফেজে যেতে পারে। নেক্সট বলেছে কি ডিএনএ যে জিনগত বস্তু সেটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন কে। প্রথম হচ্ছে কিনা এই হার্সে এবং চেস এই দুজন বিজ্ঞানী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে জেনেটিক মেটেরিয়ালস হিসেবে ডিএনএ একটা যে জেনেটিক মেটেরিয়াল সেটা প্রমাণ করেন। হার্সে চেসের পরীক্ষা আমরা জেনেটিক্সের ডিটেলসে পড়বো। নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে একটা কথা বলি, এই যে তোমরা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেনগুলো এগুলো কিন্তু পরবর্তীকালে আমরা আবার আপলোড করব, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জেন পাসের আগে পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা এমসিকিউ কোয়েশ্চেন এইভাবে ডিটেলসে আলোচনা করব, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস আমরা এই চ্যানেলে আপলোড করব। তাই তোমরা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সাথে যুক্ত থাকবে, তোমাদের জন্য আমরা আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো। চলো পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নিই। এখানে স্তম্ভ মেলানো কোয়েশ্চেনটা বলেছে কি স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে মেলাতে হবে। তাহলে এই ধরনের যে কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে যদি আমরা চারটে অ্যান্সার যদি নাও জানি আমরা কিভাবে অ্যান্সার করব, আমরা যদি একটা বা দুটো অ্যান্সারও করতে পারি তাহলেও কিন্তু এই অপশনগুলো মিলিয়ে আমরা অ্যান্সারটা কারেক্ট করে আসতে পারবো। যেমন প্রথমে কোয়েশ্চেনটাতে যদি আমরা বি অপশনটাতে চলে যাই, 1 নম্বরের ছেড়ে একদম বি অপশনটাতে চলে যায়, সমবিভাজন। সমবিভাজন মানে কি মাইটোসিস হবে, মাইটোসিস হওয়া মানে কি সেটা আমাদের এখানে মাইটোসিস যেহেতু অপশনে নেই মানে মিওসিস টুটা হচ্ছে কিনা মাইটোসিস মতোই সমবিভাজন হয়, মানে কি এন থেকে এন তৈরি হয়, প্লয়েডিটা সেম থাকে। যখন হ্রাস বিভাজন কাকে বলে, এই যে 2n থেকে n তৈরি হচ্ছে মিওসিস 1 এর ক্ষেত্রে সেটাকে বলা হয় হ্রাস বিভাজন, যেহেতু ক্রোমোজোম সংখ্যা কমছে তাই সেটাকে বলা হয় হ্রাস বিভাজন। তাহলে সি এরটা হয়ে যাবে 1। এই দুটো যদি আমরা জানি তাহলে কিন্তু অ্যান্সারটা করে নিতে পারবো, কারণ দেখো বি এর অপশন হচ্ছে 1 এবং সি 2। দেখি এখানে অপশনগুলোর মধ্যে B1 এবং C2 কোনটা আছে, B1
C2। তাহলে এখান থেকে দেখো অপশন বি করে নিতে পারছি আমরা যদি একটা বা দুটোও জানি। এছাড়াও আমরা সাইনোপটিমাল কমপ্লেক্স আমরা কোথায় পড়লাম? সাইনোপটিমাল কমপ্লেক্স হচ্ছে আমাদের মিওসিস ওয়ানের প্রোফেজ ওয়ানের জাইগোটিনে হচ্ছে, জাইগোটিন উপদশায় পড়লাম, তাহলে অপশন ডি এর হবে 3। আর ফ্র্যাগমোপ্লাস্ট গঠন কোথায় হয়? ফ্র্যাগমোপ্লাস্ট হচ্ছে একটা স্থায়ী তন্তু, তাহলে এখান থেকে আমরা অপশন বি কারেক্ট হচ্ছে। নেক্সট বলেছে কি অ্যামাইটোসিস প্রক্রিয়া এক প্রকারের। এই অ্যামাইটোসিস হচ্ছে কিনা ডিরেক্ট অ্যামাইটোসিস প্রক্রিয়া আমরা ইউক্যারিওটস এর ক্ষেত্রে আমরা এই যে সেল ডিভিশনটা প্রপারলি দেখছি মেনটেন, বিভিন্ন প্রথমে ইন্টারফেস দিয়ে মাইটোসিস বা মিওসিসের মাধ্যমে সেল ডিভিশন হচ্ছে ইউক্যারিওটস এর ক্ষেত্রে, কিন্তু যদি আমরা প্রোক্যারিওটস এর ক্ষেত্রে দেখি এইরকম কোনো নির্দিষ্ট সেল সাইকেল বা সেল ডিভিশন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান নেই। প্রোক্যারিওটস এর ক্ষেত্রে ডিরেক্টলি এই অ্যামাইটোসিস যে প্রক্রিয়াটা বলছি, এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটা একটা হচ্ছে ডিরেক্ট কোষ বিভাজন হচ্ছে এদের ক্ষেত্রে, প্রত্যক্ষ কোষ বিভাজন। এটা এখানে কি হবে না সেলটাই যে বিভিন্ন সাইকেলের মধ্যে দিয়ে আমরা কি দেখলাম মাইটোসিস হচ্ছে, তার আগে কি ইন্টারফেজ হচ্ছে, ইন্টারফেজ তারপরে মাইটোসিস ফেজে যাচ্ছে, এরকম কোনো ডিভিশনাল সাইকেলের মধ্যে যায় না, ডিরেক্টলি সেলটা হচ্ছে কিনা ডিভিশন করে দুটো সেল তৈরি করে দেয়। কোনো প্রকার হচ্ছে কিনা তাদের মধ্যে যে সেল অর্গানালি ডবল হচ্ছে বা এইগুলো দেখা যায় না। প্রোক্যারিওটদের ক্ষেত্রে এত উন্নত মানের নয়, তাদের ক্ষেত্রে কোষ বিভাজনটা ডিরেক্টলি বাইনারি ফিশন যেমন হয় সেইভাবেই হচ্ছে কিনা অ্যামাইটোসিসটা একটা প্রক্রিয়া যেটার ক্ষেত্রে অ্যাসেক্সুয়াল টাইপ অফ একটা মেনলি ফাউন্ড ইন প্রোক্যারিওটস এর ক্ষেত্রে আমরা পাবো প্রত্যক্ষ কোষ বিভাজনের ডিরেক্ট সেলটা ডিভিশন হয়ে যাবে, মানে একটা সেল ম্যাচিওর সেলটা সেই ম্যাচিওর সেল থেকে আবার দুটো সেল তৈরি হয়েছে ডিরেক্ট ডিভিশন। এরা কোনো হচ্ছে কিনা এরকম প্রপার সাইকেলের মধ্যে দিয়ে যায় না যে সেলটা ডিভিশন হবে, তার জন্য এদেরকে বলা হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন। নেক্সট বলেছে কি মাইটোসিস কোষ বিভাজনে ক্রোমোজোমগুলি বিষুব অঞ্চলে একত্রিত হয় যে দশায়। আগেই ডিসকাস করেছে এটা কোন দশায়, মেটাফেজে হচ্ছে, মেটাফেজিক প্লেট বলা হয় এটাকে। এই যে বিষুব অঞ্চলে একসাথে কোষগুলো ক্রোমোজোমগুলো সজ্জিত হয় একে বলা হয় মেটাফেজ দশায়, মেটাফেজিক প্লেট ফর্মেশন। নেক্সট বলেছে কি কোষ চক্রের কোন দশায় কোষটির কোষ বিভাজন একেবারেই বন্ধ থাকে। কোষ বিভাজন একেবারেই বন্ধ থাকে মানে কোনটা হবে? অপশন ডি G0। যদি বলতো যে কোষটির বিপাক চলে মানে বিপাক বর্তমান থাকে কিন্তু কোষ বিভাজন হয় না, তাহলেও কিন্তু হবে G0 ফেজ। কিন্তু যদি বলে বিপাক বন্ধ থাকে একেবারেই বন্ধ থাকে তাহলে কখনোই হচ্ছে কিনা G0 হবে না। সেলটার ক্ষেত্রে বিপাক বন্ধ থাকে না G0 ফেজের ক্ষেত্রে। প্রথমেই বললাম যে সেলটা মেটাবলিক্যালি অ্যাক্টিভ থাকে, শুধুমাত্র সেই যে সেল ডিভিশনটার জন্য যে নির্দিষ্ট কোষাঙ্গাণু বা প্রোটিন এনজাইম নিডেড সেগুলো তাদের ক্ষেত্রে যেহেতু বর্তমান থাকে না তাই সেটা কোষ বিভাজন করতে পারে না। নেক্সট বলেছে নিচের কোন কোষটি সারা জীবন G0 দশায় কাটায়। আগেই ডিসকাস করেছি নার্ভ সেল এবং হৃদকোষ যেগুলোকে বলা হচ্ছে হার্ট সেল, তাদের ক্ষেত্রে G0 দশায় সেল ডিভিশন করে না মানেই তারা হচ্ছে কিনা G0 দশায় থাকে সারা জীবন। স্নায়ুকোষ যদি জন্মের সময়তেও যতগুলো স্নায়ুকোষ ছিল মৃত্যুর সময়তেও ততগুলোই স্নায়ুকোষ থাকে। যদি কারোর ক্ষেত্রে নার্ভ ড্যামেজ হয়, স্নায়ুকোষে কোনো ড্যামেজ হয়, সেগুলো হচ্ছে কিনা কোনোভাবে আমরা সেগুলো স্নায়ুকোষ যেহেতু রিজেনারেট করতে পারে না, ডিভিশন করতে পারে না, তাহলে একবার যদি নার্ভ ড্যামেজ হয় সেটাকে কোনোভাবে হচ্ছে কিনা সারানো সম্ভব নয়, সেগুলো হচ্ছে কিনা মৃত্যু পর্যন্ত সেই রকমই থাকবে। নেক্সট কি বলেছে 2n = 25 হলে মিওসিসের ফলে উৎপাদিত 4টি কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? এই ধরনের যেগুলো হচ্ছে কিনা বিজোড় সংখ্যা যদি থাকে 2n তাহলে সবসময় মনে রাখতে হবে দুটো কোষ হবে কিনা জোড় সংখ্যায়, মানে হচ্ছে তার হাফ করলে এরকম হবে না যে 12.5 করে হবে, এরকম কোনো ক্রোমোজোম সংখ্যা হয় না। দুটো কোষের ক্ষেত্রে আমরা পাবো 12 এবং দুটো কোষের ক্ষেত্রে পাবো 13, এইরকম অ্যান্সার গুলো হবে। মানে টোটালটা যদি আমরা 2n এর যদি 4 ডবল করি মানে হচ্ছে কিনা 100, এইরকম দুটো কোষের ডবল করতে হবে আমাদেরকে। মিওসিসের ফলে যেহেতু বলেছে মানে মিওসিস ফলে 2n থেকে 4টে আমাদের n তৈরি করবে, 4টে n তৈরি করছে, তাহলে 2n এর ডবল হচ্ছে কত আমাদের 50 হয়ে যাবে এখানে। তার মানে n = 4টে যে n কে আমাদের যুক্ত করে 50 আনতে হবে। তাহলে দুটো হবে কিনা সংখ্যাটা কিন্তু সবসময় জোড় থাকবে, কখনোই মানে হচ্ছে কিনা এরকম বিজোড় সংখ্যা আসবে কিন্তু এই যে 12.5 13.5 এরকম কোনো আসবে না। একটা কোষে দুটো কোষে একটা ক্রোমোজোম কম থাকছে এবং দুটো কোষে একটা করে ক্রোমোজোম বেশি থাকে, এইরকম করে দেখবো আমরা কি টোটালটা কিন্তু সেম সেই 50 আসতে হবে। এখানে যেমন হচ্ছে কিনা এখানেও হচ্ছে কিনা 50 আসছে, 12 12 24 আর 14 হচ্ছে 28, না এদের ক্ষেত্রে কিন্তু টোটালটা দেখো 50 আসবে না, তার মানে এটা হবে না অপশনটা। 4টে ক্ষেত্রে 12 হলেও হবে না, 4টে কোষে 25 করলেও হবে না। তাহলে এই ধরনের যে কোশ্চেন গুলোতে আমাদেরকে দেখতে হবে যে 2n = 50টাকে আমাদের এই যে দুটো কোষ 4টে কোষের যে টোটাল n এর যে টোটালটাও কিন্তু আমাদের এটার সাথে সেম হতে হবে।
নেক্সট কি বলেছে, কোষ বিভাজনের কোন দশাতে ক্রোমোজোমগুলি সব থেকে বেশি সংকুচিত হয়? সব থেকে বেশি সংকুচিত হয় আমাদের কোন দশায়? প্রোফেজে। একদম কনডেন্সড হয়ে যাচ্ছে, সরি এটার অ্যান্সার হবে বি। প্রোফেজে কনডেন্সড হয়ে যায় একদম শেষ পর্যন্ত, কিন্তু সব থেকে বেশি আমরা ক্রোমোজোমগুলোকে যদি সংকুচিত দশায় দেখবো মেটাফেজে, কারণ প্রোফেজের লাস্ট পর্যন্ত হচ্ছে কিনা এগুলো সংকুচিত হয়, এবং সব থেকে বেশি সংকুচিত আমরা হচ্ছে মেটাফেজে। যদি মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় সেলগুলোকে, সেল ডিভিশনের এই মেটাফেজ প্লেটে যখন ফরমেশন হচ্ছে, তখন আমরা সব থেকে ভালো এই ক্রোমোজোমগুলোকে দেখতে পাবো। তার জন্য এইগুলো যখনই হচ্ছে কিনা ক্রোমোজোমগুলো যদি ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেগুলোকে ক্লিয়ারলি কখনোই মাইক্রোস্কোপে দেখা যাবে না। কনডেন্স বা সংকুচিত হয়ে যখন থাকবে, মেটাফেজ প্লেটে সব থেকে বেশি ভালো ক্রোমোজোমগুলোকে দেখা যায়। নেক্সট বলেছে কি, আদর্শ কোষ চক্রের সর্বাপেক্ষা দীর্ঘতম দশা কোনটি? আগেই ডিসকাস করেছি, কোষ চক্রের ইন্টারফেজ সব থেকে বেশি, সব থেকে দীর্ঘতম কি ইন্টারফেজ, মাইটোটিক ফেজ, এম ফেজ আর ইন্টারফেজের মধ্যে ইন্টারফেজ। আবার ইন্টারফেজের মধ্যেও সর্বাপেক্ষা যেটা দীর্ঘতম সেটা হচ্ছে কিনা G1 ফেজ। তাহলে যদি পুরো কোষ চক্রের মধ্যেও বলতে পারে বা ইন্টারফেজের মধ্যেও বলতে পারে, দীর্ঘতম দশা কোনটা হবে? G1। নেক্সট আমরা দেখবো ক্যাটাগরি 2 এর কোশ্চেন, যেগুলোর ক্ষেত্রে একটা কোশ্চেনের ক্ষেত্রে একাধিক উত্তর থাকতে পারে, মাল্টিপল অ্যান্সার কোশ্চেন যেগুলো। প্রথমেই বলেছে কি, মিওসিস কোষ বিভাজন সংগঠিত হয় কাদের ক্ষেত্রে? মিওসিস হবে কাদের ক্ষেত্রে? যারা 2n থেকে n ফরমেশন করবে সেই সমস্ত কোষের ক্ষেত্রে আমরা মিওসিস দেখতে পাবো। যেগুলো হচ্ছে কিনা মেনলি গ্যামেট ফরমেশনের সময় বা স্পোর ফরমেশনের সময়, পরাগ রেণু যখন ফরমেশন হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, সেই সময় আমরা কি হচ্ছে না মিওসিস কোষ বিভাজন দেখি। দেহ কোষের ক্ষেত্রে কিন্তু কখনোই হচ্ছে কিনা যে মিওসিস কোষ বিভাজন দেখা যায় না। মেনলি হচ্ছে কিনা আমাদের যখন গ্যামেট ফরমেশন হচ্ছে, যেগুলো হচ্ছে মানে আমাদের সেক্স ক্রোমোজোমের যে ডিম্বাশয়ে, যেমন ডিম্বাশয়ে যখন ডিম্বাণু ফরমেশন হচ্ছে, সেই মাতৃকোষ থেকে মাতৃকোষ থেকে যখন ডিম্বাণু তৈরি হবে সেটাও সেক্ষেত্রে হবে আমাদের মিওসিস। পরাগধানী থেকে যখন পরাগ রেণু ফরমেশন হচ্ছে, তখনও সেটা হচ্ছে 2n থেকে n। তাহলে যে কোনো মাতৃকোষ থেকে, সেটা হতে পারে পরাগ রেণু মাতৃকোষ বা ডিম্বাণু মাতৃকোষ, শুক্রাণু মাতৃকোষ, যে কোনো মাতৃকোষ থেকে যখন হচ্ছে কিনা গ্যামেট ফরমেশন হচ্ছে বা পরাগ রেণু বা স্পোর ফরমেশন হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে হবে কিনা মিওসিস হবে। তো ভাজক কলা মানে হচ্ছে কিনা সেটা হচ্ছে দেহকোষ, সেক্ষেত্রে সবসময় হচ্ছে কিনা মাইটোসিস হবে, 2n থেকে 2n ফরমেশন হচ্ছে, তাই সেক্ষেত্রে মিওসিস কোষ বিভাজন হবে না। তাহলে এক্ষেত্রে অপশন কোনটা কারেক্ট হবে? এ বি এবং সি, তিনটে অ্যান্সার কারেক্ট হচ্ছে এক্ষেত্রে। নেক্সট কি বলেছে, মাইটোসিসের টেলোফেজে। তাহলে টেলোফেজ মানে কি? মাইটোসিস ডিভিশনের তো মাইটোসিস 1 মাইটোসিস 2 তো নেই। মিওসিসের ক্ষেত্রে যেমন আমরা মিওসিস 1 মিওসিস 2 দেখেছিলাম, মাইটোসিস শুধুমাত্র 4টে ফেজ থাকছে তাদের, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। তাহলে টেলোফেজ মানে কি একদম লাস্টের দশাটা, সেক্ষেত্রে নিউক্লিয় পর্দাটা আবার পুনরাবির্ভাব হচ্ছে, যেগুলো প্রোফেজ দশায় যেগুলো হচ্ছে কিনা বিলুপ্ত হয়ে গেছিল, সেই নিউক্লিয় পর্দা, নিউক্লিয় লাশ, এগুলো আবার দেখা যাবে। এবং ক্রোমাটিডগুলো পুনরায় হচ্ছে কিনা ক্রোমোজোমে পরিবর্তিত হয়ে যাচ্ছে। তাহলে ক্রোমোজোমগুলো হচ্ছে কিনা কনডেন্সড হয়ে আমাদের ক্রোমাটিড ফরমেশন করেছিল, দিয়ে মেটাফেজ, অ্যানাফেজ দশায় গেল। অ্যানাফেজ দশায় হচ্ছে ক্রোমাটিডগুলো দুপ্রান্তে অবস্থান করছে, দুপ্রান্তে অবস্থান করছে, ভাগটা কখন হচ্ছে? অ্যানাফেজে। তাহলে এইটা হবে না, বাকি তিনটে কারেক্ট হবে। অপশন এ বি সি এটার ক্ষেত্রে কারেক্ট। ক্রোমাটিডগুলো আবার ক্রোমোজোমে পুনরায় পরিবর্তিত হয়ে যাচ্ছে, এবং সেলগুলো মাইটোসিসের এই টেলোফেজের পরেই হচ্ছে কিনা ক্যারিওকাইনেসিস সম্পন্ন হয়ে যাচ্ছে, মানে নিউক্লিয়াস বিভাজন হয়ে যাচ্ছে। তারপরে আবার সেগুলো হচ্ছে কিনা সাইটোকাইনেসিসের মাধ্যমে সম্পূর্ণ করবে সেল ডিভিশনটাকে। নেক্সট কি বলেছে, জীবের হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে থাকা ডিএনএ পরিমাণকে সি ভ্যালু বলে। তাহলে ডিএনএ পরিমাণ 4c থাকে। একটা ক্রোমোজোমের যদি আমাদের সি থাকে, হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোমে মানে কি? হ্যাপ্লয়েড সেট ক্রোমোজোম মানে কি এন, সেক্ষেত্রে যদি ডিএনএ ভ্যালুটাকে আমরা সি দিয়ে ডিনোট করছি, তার মানে কি একটা সেল যখন থাকছে, সেলটা যখন ইন্টারফেজে থাকছে, তখন কি তার সেলের যে ক্রোমোজোম সংখ্যা 2n, তার মানে তার ডিএনএ পরিমাণ হয়ে যাচ্ছে কত? 2c। প্রথমে আমরা এখানে এইভাবে ডিসকাস করতে হবে, এটা কিভাবে G1 S G2 দিয়ে এমে যাচ্ছে। তাহলে সেলটা যখন প্রথমে 2nই থাকছে, একটা কোষ যখন সেল ডিভিশনের সাইকেলে যাচ্ছে, ইন্টারফেজে যাচ্ছে, সে 2n থাকছে, G1 ফেজেও 2n থাকছে, মানে তার কি ডিএনএ সংখ্যা যদি আমরা দেখি ডিএনএ হিসাবে বিচার করি, তখন G1 এ 2c থাকছে, এসে গিয়ে হচ্ছে আমাদের ক্রোমোজোম সংখ্যাটা 2nই থাকছে, কিন্তু এখানে যেহেতু ডিএনএ কি হচ্ছে না, এস ফেজে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে, ডিএনএ ডবল হয়ে যাচ্ছে, মানে 2c থেকে 4c হচ্ছে। G2 তে গিয়েও ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, কিন্তু এটা যেহেতু 4c হয়ে গেছিল, এটাও 4c থাকছে। এবং দিয়ে এম ফেজে গিয়ে যখন এম ফেজের একদম শেষে সেটা 2c থেকে আবার হয়ে যাবে, কিন্তু 4c থেকে দুটো সেলে ডিভাইড হয়ে যাচ্ছে, 2c করে,
এবং ক্রোমোজোম সংখ্যা যদি আমরা মাইটোসিসের ক্ষেত্রে দেখি তাহলে 2n থাকবে, এবং যদি মিওসিস হয় সেক্ষেত্রে n হয়ে যাবে। কিন্তু ইন্টারফেজের পুরো পিরিয়ডটা ধরে ক্রোমোজোম সংখ্যা সেম থাকছে, কিন্তু এই যে ASG2 এই ফেজগুলোতে গিয়ে হচ্ছে কিনা ক্রোমোজোম সংখ্যাগুলো কিন্তু তখন ডিএনএ এর পরিমাণটা কিন্তু ডবল থাকে। G1 2C থাকে, কিন্তু এস ফেজে যখনই ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেল তখন ডিএনএ সংখ্যাটা কত হয়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে 4C, এবং G2 ফেজেও সেটা 4C থাকছে। তাহলে কোন কোন ফেজে থাকবে 4C পরিমাণটা, G2 তে থাকবে এবং S এ থাকবে। G0 ফেজে তো থাকবে না, কারণ G0টা কোথায়, এস ফেজে যাওয়ার আগেই হচ্ছে কিনা সেটা G0 তে থাকে। তাহলে এস ফেজে যদি না যায় তখন 4C হচ্ছে না, তাহলে G0 হবে না, G1 হবে না। নেক্সট বলেছে কি রেসিডুয়াল ক্রোমোজোম গঠন করে। মেইন যে ক্রোমোজোম গঠন করে কোনগুলো, ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে আমাদের ক্রোমোজোম গঠন হয়। ক্রোমোজোমের যদি আমরা স্ট্রাকচার দেখি কি ডিএনএ এবং হিস্টোন প্রোটিনগুলো অক্টামার গঠন করে, অক্টামার স্ট্রাকচার গঠন করে ডিএনএ এবং হিস্টোন প্রোটিনগুলো একসাথে থাকে। তাছাড়াও যেটা রেসিডুয়াল, মানে কি রেসিডুয়াল কথার অর্থ হচ্ছে কিনা বেঁচে থাকা ক্রোমোজোম। মেইন যে ক্রোমোজোমটা তৈরি হয়ে যাচ্ছে ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে, তা বাদ দিয়ে যে রেসিডুয়াল ক্রোমোজোম তৈরি হবে দ্বারা আরএনএ এবং কিছু যে প্রোটিনগুলো, হিস্টোন প্রোটিন ডিএনএ এর সাথে যুক্ত হয় সবসময়। হিস্টোন প্রোটিন ছাড়া যে বিভিন্ন নন হিস্টোন প্রোটিনগুলো আছে এবং আরএনএ, এগুলো একসাথে যুক্ত হয়ে যে রেসিডুয়াল ক্রোমোজোম বা রেসিডুয়াল ক্রোমোজোম বডি বলা হয় অনেক সময়, এই রেসিডুয়াল ক্রোমোজোম গঠন করে। তাহলে এগুলো আশা করি সবাইকার ক্লিয়ার হয়ে গেছে। আজকে এতগুলো কোশ্চেন আমরা আলোচনা করলাম, পরবর্তীতে আমরা আবার পরের দিন অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আশা করছি সবাইকার সব কোশ্চেনগুলো ক্লিয়ার হয়েছে। যদি কারোর কোনো ডাউট থেকে থাকে বা কোনো অপশনে মনে হচ্ছে তোমাদের কোনোটা ক্লিয়ার হয়নি, তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই উত্তর দেব, এবং নেক্সট দিনে আমরা তাহলে অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।